নমস্কার, আপনারা শুনছেন আজকের গল্প পূজা পলি ক্রিয়েশন প্রেজেন্স নীল আকাশের নীলাদ্রি পল্লবীর সঙ্গে। শুরু করা যাক আজকের গল্প নীল আকাশের নীলাদ্রি। আজ এই বৃষ্টি ভেজা দুপুরে একা কিছুটা আনমনে জানলার ধারে বসে কি যেন একটা ভাবছে নীলাদ্রি। আচমকাই চোখের কোণে জল ওর। একটা মানুষের কথা ভাবছে, আকাশ। তার কথা ছাড়া আর কার কথাই বা ভাববেও। মাঝে মাঝে যখন আকাশদার কথা নীলাদ্রির মনে পড়ে, তখনই ও চুপ করে যায়, না হয় কেঁদে ওঠে। স্বাভাবিক, তাছাড়া আর কি বা করবে নীলাদ্রি? আকাশদাকে কল্পনা ছাড়া বাস্তবে তো পাওয়া সম্ভব নয়। কেন যে ওর সঙ্গে দেখা হয়েছিল নীলাদ্রির, মাঝে মাঝে এই প্রশ্ন করে। কেন যে সে আকাশদার সঙ্গে দেখা হলো ওদের, সেটাও জানে না, বোঝে না। অনেক প্রশ্ন ওর মনে আছে, কিন্তু কোনোটার উত্তরও খুঁজে পায় না। অনেক কবিতা গল্প লিখেছে নীল আকাশদার জন্য, কিন্তু কখনোই আকাশদা সেই কবিতাগুলোর মানে বোঝেনি। কি করেই বা বুঝবে? আকাশদার মনে তো আর নীলাদ্রির জন্য ভালোবাসা ছিল না। আকাশদা নীলাদ্রির চেয়ে অনেকটাই বড়, তাই এত বছরে ওর বিয়েটাও হয়ে গেছে। আর বিয়ে হয়েছেও তো আকাশদার সঙ্গে এমন একজনের হয়েছে যে তার প্রেমিক। হ্যাঁ, শর্মিষ্ঠা, আকাশদার ওয়াইফ, আর নীলাদ্রির বলতে গেলে সম্পর্কে বৌদি। কথায় আছে না, মানুষ যে যাকে চায় সে তাকে চাইলেও পায় না। হয়তো সেটা ভাগ্যেই থাকে না, কিন্তু তবুও মানুষ তাদেরকেই ভালোবেসে যায়। মনে প্রাণে শুধু তাদেরকেই চায় যাদেরকে তারা পাবে না। এই 5টা বছরে অনেকটাই বড় হয়েছে নীলাদ্রি। এখনো বিয়ে 3rd ইয়ার। এরপরেই মাসেই ও চলে যাবে, প্রায় কয়েকটা বছরের জন্য। এই তো কলকাতা যাচ্ছে। নীলাদ্রি কলকাতা চলে যাচ্ছে এই খবর কেউই জানে না। ওর বন্ধু বান্ধবীরা, বাড়িতে জানে মা বাবা, কিন্তু এর বাইরে আর কেউই জানে না। আকাশদাও জানে না। তাই নীলাদ্রি ডিসাইড করলো ও আকাশদাকে বলবে যে ও কলকাতা শিফট করছে। এই ভাবতে ভাবতেই হঠাৎই নীলাদ্রির ফোনটা বেজে উঠল। কিছুটা আনমনে হঠাৎ ফোনটা তুলে বলল, কে? পাশ থেকে আকাশদা বলল, কিরে তুই কই রে? নীলাদ্রি বলল, কে? আকাশদা? আকাশদা রেগে বলল, হ্যাঁ আমি আকাশ, তুই কই আছিস এখন? নীলাদ্রি বলল, আমি বাড়িতে। কেন বলো তো? আকাশদা বলল, না তোর সঙ্গে আমার কিছু খুব ইম্পর্টেন্ট কথা আছে, তুই আমার সঙ্গে দেখা করি। তখনই নীলাদ্রি বলল, আমারও তোমার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আমিও চাই তোমার সঙ্গে দেখা করতে। কখন দেখা করবে বলো? আকাশদা বলল, ঠিক আছে তাহলে আজ বিকেল 5টায় চলে আয় ব্রিজে, দেখা করছি। নীলাদ্রি বলল, আচ্ছা বেশ। এই বলে ফোনটা রেখে দিল। ওদিকে নীলাদ্রি ভাবছে কিসের জন্য দেখা করতে চাচ্ছে আকাশদা নীলাদ্রির সঙ্গে। নীলাদ্রির আকাশদার সঙ্গে কিছু কথা আছে ঠিকই, কিন্তু আকাশের নীলাদ্রির সঙ্গে কি কথা আছে এইটা নীলাদ্রি বুঝলো না। যাই হোক, 4টে নাগাদ নীলাদ্রি রেডি হয়, একটা শাড়ি পরল, হালকা সেজে কিছুটা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। দূর থেকে আকাশদাকে ব্রিজের এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে ও তার দিকেই চলে গেল। আকাশদা দূর থেকে নীলাদ্রিকে দেখে মনে মনে ভাবল, এই মেয়েটা সে কত চঞ্চল ছিল, হাত পাগল, এলোমেলো চুল, ঢোলা ঢোলা জামা পরত। আজ সেই বাচ্চা মেয়েটা অনেকটাই বড় হয়েছে, বুঝতে শিখেছে। সেই হঠাৎ তাকিয়ে থাকতে থাকতে দেখলো
একটা নীল শাড়ি পরা, ঢোলা একটা খোপা, হালকা ঠোঁটে লিপস্টিকের স্পর্শ, চোখের কোণে কালো কালো কাজল, ঝমঝম করছে কি যেন সেটা, নূপুর। সেই নারী, সেই প্রতিভা, সেই অপরূপ সুন্দরী হেঁটে হেঁটে আকাশের দিকেই আসছে। কিছুটা সময়ের জন্য নিস্তব্ধ হয়ে গেল আকাশ। ওর মন চাইছে জড়িয়ে ধরতে ওই মেয়েটিকে, কিন্তু সে পারবে না। কি যেন একটা আছে যেটা ওদের দুজনকেই এক হতে বাধা দিচ্ছে। সেই সময় নীলাদ্রি বলল, আকাশদা, আসতে বলেছিলে, কি হয়েছে, কিছু বলবে? আচমকা একটু চমকে গিয়ে আনমনে উত্তর দিল আকাশ, কি অপরূপ সৌন্দর্য, আগে তো চোখে পড়েনি। নীলাদ্রি বলল, হ্যাঁ, কিছু বললে তুমি? শুনতে পারিনি, স্পষ্ট করে বলো। আকাশদা বললে, ওহ না না, কিছু না, তেমন কিছু না, ছাড়। নীলাদ্রি বলল, আচ্ছা কি বলতে চাইলে ফোনে বললে, বলো এখন, কিসের জন্য ডেকেছ? আকাশ বলল, তুই চলে যাচ্ছিস কলকাতা? যেটার ভয় ছিল সেটাই হলো। নীলাদ্রি একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আর 1 মাস, তারপর কলকাতা শিফট করছি। একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ইন্টারভিউতে সিলেকশন হয়েছে, তাই চলে যেতে হবে। ভালো চাকরি পেয়েছি, ছাড়বো কেন বল? আকাশদার কথা কেঁপে কেঁপে আসছে, গলা স্বর ভারী হয়ে আসছে। আকাশদা বলল, আমায় ছেড়ে চলে যাবি? একবারও বললি না আমাকে ছেড়ে থাকতে পারবি তুই? এ কথা বলার পর আকাশদা বলল, যাই হোক ছাড়, যাচ্ছিস যা, আটকাবো না, ভালো থাকিস। এরপর নীলাদ্রির বুকে লক্ষ লক্ষ কান্না আসলো, কিন্তু চোখে এক ফোঁটাও জল ছিল না। ও বলল, যেতে তো হবেই, বলো, এক না একদিন তো যেতেই হতো। এরপর আকাশ আর কথা বাড়ায়নি, নীলাদ্রিও আর কিছু বলল না। দুজন মিলে হাঁটতে লাগলো, আকাশদা আগে, নীলাদ্রি পিছনে পিছনে। আকাশদা নীলাদ্রির হাতটা শক্ত করে ধরল। নীলাদ্রির মনে একটা অনুভূতি কাজ করল। ও ভাবতে লাগলো, আমার হাতটা না ধরলেও পারতে। ঠিক সেই সময় আকাশ ওকে বলল, চল, বলে ওকে ঘুরতে নিয়ে গেল। সেখানে গিয়ে ওরা কিছুটা সময় একে অপরের সঙ্গে কাটিয়ে তারপর আকাশদা নীলাদ্রিকে ওর বাড়িতে পৌঁছে দিল। তারপর আর ওদের কথা হয়নি। আসলে কেউ কারো সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেনি। নীলাদ্রিও নতুন নতুন চাকরি সেসবে ব্যস্ত, নতুন জায়গা, নতুন শহর, নতুন নতুন পরিবেশ, নতুন নতুন মুখ। আর আকাশদাও খোঁজ রাখার চেষ্টা করেনি, একবারের জন্য নীলাদ্রিকে ফোন করেনি। নীলাদ্রি বুঝল যে যা ছেড়ে এসেছি তা ওখানেই থাক, টেনে এখানে আনার প্রয়োজন নেই। সে ভালো আছে, সে ভালোই থাক, এই ভেবে সে জীবনে এগিয়ে গেল। প্রায় 2 বছর কেটে যায়। নীলাদ্রি এখন 2 বছর ধরে কলকাতায় থেকে নিজেকে সেখানকারই একজন হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। রোজ সকালে ওঠে, ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্ট করা হয়ে গেলে নিজের যাবতীয় কাজকর্ম করে অফিস যায়, রাতে অফিসে আসে, অফিস থেকে বাড়ি এসে রান্না করে খায়, আবার ঘুমোয়, আবার সকালে অফিস। এই চলছে। এরই মাঝে নীলাদ্রি একা, বড্ড একা। মেয়েটা সারা জীবন একাই ছিল, ছোট থেকে আজ অবধি সে একা। তার কোনো মনের মানুষ হয়নি, তাকে কেউ কখনো বোঝেনি। আসলে
সম্পূর্ণ পৃথিবীটা তাকে যেন সুখ দিতে পারেনি। মেয়েটার খুব আক্ষেপ। মেয়েটার একটাই কথা, পৃথিবীর কোনো মানুষই কখনো তাকে বোঝেনি, বুঝতে চেষ্টা করেনি, তার ভালোবাসার দাম দেয়নি। নীলাদ্রি এইসব ভাবতে ভাবতে কেটে গেল। এরপর একদিন নীলাদ্রি রাস্তা দিয়ে যাচ্ছে অফিস। ঠিক সেই সময় দূর থেকে দেখলো একটা অফিসিয়াল আর্ট ইনস্টিটিউট। চোখ পড়তেই বিল্ডিংটার নিচে একটা ছেলে, হ্যান্ডসাম, চশমা পরা, শার্ট ইন করে পড়েছে, চুলগুলো এলোমেলো, গালে হালকা চাপদারি। ছেলেটাকে দেখে খুব চেনা চেনা লাগছে নীলাদ্রির। মনে ভাবলো ছেলেটা যেন কে, খুব চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, বুঝতে পারছি না। হঠাৎ নীলাদ্রির কাছে ছেলেটি এসে বলল, কিরে কেমন আছিস? নীলাদ্রি আচমকা বলল, ভালো, কিন্তু তুই কেমন আছিস? তখন প্রত্যুষ বলল, আমিও ভালো। চিনতে পেরেছিস আমায়? নীলাদ্রি বলল, আসলে না, চিনতে পারলাম না, কিন্তু মনে করার চেষ্টা করছি। প্রত্যুষ বলল, আরে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি স্কুলে, মনে কর। নীলাদ্রি বলল, ও প্রত্যুষ, হ্যাঁ হ্যাঁ, কতদিন পরে দেখা, কেমন আছিস? তুই এখানে এখানে কি করছিস? তখন প্রত্যুষ বলে, এখানে একটা আর্ট ইনস্টিটিউটে চাকরি পেয়েছি, এখানেই চাকরি করছি, জীবন যাপন করছি বাড়ির থেকে দূরে। নীলাদ্রি বলল, কাকু কাকিমা ভালো আছে? প্রত্যুষ বলল, হ্যাঁ ওরা বেশ আছে, ওখানেই আছে, ভালো আছে। প্রত্যুষ বলল, তোর বাড়িতে সবাই ভালো তো? নীলাদ্রি বলল, হ্যাঁ আমার বাড়িতে সবাই ভালো। প্রত্যুষ জিজ্ঞেস করলো, তোর বাড়িতে কি সবাই কি এখানে নাকি ওখানে? নীলাদ্রি বলল, না, বাড়ির সবাই ওখানেই আছে, আমি কলকাতা। এই করে করে দুজনের মধ্যে একটা সম্পর্ক হলো, কথায় কথায় একে অপরের বন্ধু হলো। সেই দিনই প্রত্যুষ বলল, তোর নাম্বারটা দিবি, মানে এই শহরে আমি একা তো, এই এসেছি 1 বছর হলো, তবু কোনো ভালো বন্ধু হয়নি জানিস। আসলে শহরটা না আপন নয়, কেমন যেন পর পর, নিজেদের শহরের ব্যাপারটাই আলাদা। যাই হোক, তোর নাম্বারটা দিবি, তাহলে পরবর্তীতে কথা বলা যেত। নীলাদ্রি বেশি কিছু না ভেবেই প্রত্যুষকে ওর নাম্বারটা দিয়েই দেয়। যেই মেয়েটা এতটাই চুপচাপ থাকে, এতটাই এক মনে থাকে, সেই মেয়েটা হঠাৎই একটা মানুষ একবার নাম্বার চাইতেই দিয়ে দিল। ব্যাপারটা বেশ অদ্ভুত। তবে আসলে কি জানো, নীলাদ্রি নিজেও জানে যে এই শহরটা তাকে আপন মানুষ দেয়নি। ভাগ্যক্রমে একজন পুরনো বন্ধুকে পেয়ে হারাতে চায় না, তাই শেষমেশ নাম্বারটা দিয়ে দিল। এরপর দুজনের কথা হলো ফোনে। প্রত্যুষ একদিন হঠাৎ ফোন করে নীলাদ্রিকে বলল, তুই কি ফ্রি আছিস? নীল বলল, হ্যাঁ এই তো অফিস করে বাড়ি যাচ্ছি, কেন? তখন প্রত্যুষ বলল, না মানে দেখা করতে পারবি, তাহলে একটু ঘুরে আসতাম। আসলে সেইভাবে ঘোরা হয়নি তো এই শহরে আসার পর, তাই আর কি। নীলাদ্রি বলল, আমারও হয়নি, ঠিক আছে, কাল সময় করে জানাচ্ছি। প্রত্যুষ বলল, কাল? নীলাদ্রি বলল, হ্যাঁ আজ রাত হয়ে গেছে, আজ আর কোথায় যাবি বল, তার চেয়ে কাল সকালে যাই, কাল এমনিও স্যাটারডে, বন্ধ আছে। নীলাদ্রির কথায় প্রত্যুষ রাজি হলো, বলল, আচ্ছা বেশ, ফোন করিস তাহলে। এই বলে ফোনটা কেটে দিল। পরদিন সকাল হতেই
নীলাদ্রি ফোন করলো প্রত্যুষকে ভোরবেলার দিকে। তখন প্রত্যুষ ওঠেই না। ঠিক ফোনটা আচমকা এত ভোরে বেজে ওঠায় প্রত্যুষ একটু ঘুমো ঘুমো চোখেই ফোনটা তুলে বলল, কে বল। নীলাদ্রি বলল, কিরে এখনো উঠিসনি? কটা বাজে দেখেছিস? 7টা বাজে, ওঠ। প্রত্যুষ বলল, উঠছি। নীলাদ্রি বলল, আচ্ছা শোন, আজ বিকেল 5টায় বেরোবি? প্রত্যুষ বলল, হ্যাঁ অবশ্যই, বিকেল 5টা তো, আচ্ছা ঠিক আছে, আমি তোর ফ্ল্যাটের সামনে আসবো না তুই আমার ফ্ল্যাটের সামনে আসবি? নীলাদ্রি বলল, আরে দাঁড়া আসতে বলছি, একটা কাজ করি, দুজনে কলেজ স্ট্রিটের সামনে দেখা করি, কেমন হয়? বলল, আচ্ছা বেশ। এরপর দুজনেই চলে গেল নিজের গন্তব্যস্থলে। সেখানে গিয়ে দুজনের সঙ্গে দেখা হলো, কথা হলো, একসাথে অনেকটা পথ হাঁটা হলো। দুজনেই বুঝে গেছে যে এই শহরে এই দুজনই দুজনের ভরসা। এই দুজন না থাকলে এদের একে অপরের ভরসা জাগানোর জন্য আর কেউ থাকবে না। হঠাৎই ঘুরতে ঘুরতে আচমকা বৃষ্টি, কারো কাছেই ছাতা নেই। এবার কি হবে? ভিজতে হবে যে। ভেজার ভয়ে প্রত্যুষ বলল, আরে না দাঁড়া, এই দোকানটার সামনে দাঁড়াই, বৃষ্টিটা কমুক তারপরে যাচ্ছি। নীলাদ্রি বলল, বৃষ্টিকে ভালোবাসতে শেখ, দেখবি বৃষ্টিও তোকে ততটাই ভালোবাসবে। চল, একটু ভিজলে কিচ্ছু হবে না, জ্বর আসলে আমি তো আছি। নীলাদ্রির কথাটা প্রত্যুষের কানে এইভাবে গেল যেন ওর মনকে স্পর্শ করে হাজারো অনুভূতির জন্ম নিল। প্রত্যুষ মনে মনে ভাবল, একটা মেয়ে এত জলদি কিভাবে এত কাছে এসে যেতে পারে। ওর কথায় মায়ায় পড়ল প্রত্যুষ। দুজনে মিলে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি গেল। বাড়ি গিয়ে একে অপরকে ফোন করে বলল, ঠিক আছিস তো? বৃষ্টিটাতে বেশি ভিজতে হয়নি নিশ্চয়? জ্বর আসবে কি? না আসবে না। এই বলে প্রত্যুষকে নীলাদ্রি বলল, যদি জ্বর আসে আমার কাছে প্যারাসিটামল আছে, কিনে দেবনি, বুঝেছিস? নিয়ে চলে যাও। প্রত্যুষ বলল, আচ্ছা বেশ, দেখি যদি জ্বর আসে তাহলে প্যারাসিটামল। নীলাদ্রি বলল, আচ্ছা। এইভাবে আরো কয়েকটা মাস কাটল, প্রায় 2 মাস কেটে গেছে। দুজনেই একে অপরের প্রাণ হয়ে দাঁড়িয়েছে। মাঝে মাঝে এরা বেরিয়ে পড়ে। আগে যাদের ঘোরার জায়গা ছিল না, তারা এখন এমন এমন জায়গায় যায় ঘুরতে যেখানে হয়তো কলকাতার মানুষরাও যায় না। কখনো এই গলি, কখনো এই জায়গা, কখনো সেখানে, কখনো এখানে, কখনো গঙ্গার ঘাট, কোনো ঠিক ঠিকানা নেই। বেরিয়ে পড়ে, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যায়। এইভাবে করে একদিন নীলাদ্রি বলল, আচ্ছা শোন না, আমার অফিসে না ছুটি আছে, ভাবছি কদিনের জন্য কোথাও ঘুরে আসি, তোর কি সময় হবে রে? প্রত্যুষ বলল, হ্যাঁ, কোথায় যাবি বল, আমি এখন টিকিট বুক করছি। নীলাদ্রি বলল, না টিকিট বুক করতে হবে না, দুজনে মিলে শান্তিনিকেতন গেলে কেমন হয়? প্রত্যুষ খুব চমকে উঠল, ভাবলো, শান্তিনিকেতন, এত জায়গা থাকতে শেষে শান্তিনিকেতন, এ আবার কেমন কথা? গোয়া আছে, দিল্লি আছে, এদিকে কত সুন্দর সুন্দর জায়গা, মানালি, কেদারনাথ, এত সুন্দর জায়গা থাকতে শান্তিনিকেতন কেন? হঠাৎ বলল প্রত্যুষ, তুই শান্তিনিকেতন যাচ্ছিস? মানে
আমরা শান্তিনিকেতন যাব। এই কথার সুর শুনে নীলাদ্রি বুঝলো প্রত্যুষের মোটেও ইচ্ছা নেই। নীলাদ্রি বলল, আচ্ছা বেশ, তুই যদি না যাস না যা, আমি যাচ্ছি। কি করবি ভেবে আমাকে জানিয়ে দিস। এই তো কাল রাত্রের ট্রেন আছে, বুঝছিস। এই বলে ফোনটা কেটে দিল। নীলাদ্রি চায় প্রত্যুষ যাক ওর সঙ্গে। সেই জন্যই হয়তো রাগ, সেই জন্যই হয়তো অভিমান। ফোনটা কাটাতে প্রত্যুষের খুব খারাপ লেগেছিল। বলল মনে মনে, কি করবো এবার, ও তো রাগ করেছে, যাবো কিনা, কি যে করি। ঠিক সেই সময় হঠাৎ প্রত্যুষ বলল, না যাব। এই বলে প্যাকিং শুরু করলো। নীলাদ্রিকে সকালে ফোন করে বলল, তুই বেরো, আমি আসছি, তোদের ফ্ল্যাটে আসছি। নীলাদ্রি কিছু না বলার আগেই প্রত্যুষ ফোনটা কেটে দিল। নীলাদ্রির ফ্ল্যাটে গেল, ওকে নিল, ওকে নিয়ে সোজা চলে গেল স্টেশন। দুজনে মিলে যাচ্ছে এখন শান্তিনিকেতনে। আসলে নীলাদ্রি অনেক বছর আগেই ভেবে রেখেছিল ও শান্তিনিকেতন যাবে, কোপাই নদীর ধারে বসবে, রাতের জ্যোৎস্না রাত, ঝিঝি পোকার ডাক, রবীন্দ্রসঙ্গীত আর আকাশটা। না, প্রত্যুষ, আকাশদানা। এই ভেবেই গেল। সেখানে গিয়ে সেই জ্যোৎস্না রাতে বসলো দুজনে। হঠাৎ একটা কবিতাটা ছিল, কবিতা আমি বলছি যত যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, তোমার জন্যে বাড়িয়ে রেখেছি আমার দুটি হাত, সারা জীবনের জন্যে ধরবে কি আমার এই দুটি হাত। এই বলে শেষমেশ মনের কথাটা বলেই বসলো প্রত্যুষ। কিন্তু নীলাদ্রি, সে কি করবে এখন? তার তো ভয়ে শরীর শক্ত হয়ে আসছে। আচমকা এই এক ছুটে চলে যায় নীলাদ্রি। পরের দিন সকালে বাড়ি ফেরার পথে কোনো কথাই জিজ্ঞেস করে না প্রত্যুষ। নীলাদ্রিও সারাটা রাস্তা চুপচাপ, কোনো কথারই উত্তরও দেয়নি। আর জোর করলো না প্রত্যুষ। ভালোবাসা পাওয়া যেতে পারে না, তাই সেই আর কিছুই করলে না। কি অদ্ভুত, তাই না? একজনের জন্য আরেকজনের ভালোবাসা এইভাবেই অসম্পূর্ণ থেকে যাবে। একটা অতীতের জন্য দুটো মানুষ আলাদা। বাড়ি ফিরে নীলাদ্রি অফিস জয়েন করলো। ওদিকে প্রত্যুষও ইনস্টিটিউটে আবার ফিরল। 2-1 দিন বাদে নীলাদ্রি ঠিক করলো ওর বাবা মার কাছে যাবে। খুব দুশ্চিন্তায় আছে। এখানে আসলে আবার আকাশদার সঙ্গে দেখা হবে, কি হবে, কিভাবে হবে, কোনোটাই জানে না ও। প্রত্যুষের সাথেই বাড়িতে এসেছে। দুজনেরই বাড়ি যেহেতু এক শহরে, তাই দুজনে একসঙ্গেই কলকাতা থেকে এখানে আসে। বাড়ি ফেরার পথে সেই ছোটবেলায় ফেলে আসা রাস্তা, স্মৃতি সবটাই মনে ভেসে উঠল নীলাদ্রির। এই সবের মাঝে ওর সব বান্ধবীদের বিয়ে হয়েছে। কারো বিয়েতে আসেনি, জানতো বিয়েতে গেলে আকাশদার সঙ্গে তো দেখা হবে, তাই আর আসেনি। আসার পথে আকাশদার বাড়িতে কে যেন একটা দাঁড়িয়ে ছিল। লোকটাকে চেনা চেনা লাগলো, বুঝতে পারছিল না নীলাদ্রি। লোকটাকে ছেড়ে ও বাড়িটার দিকে দেখল। বাড়িটা বড্ড স্মৃতিতে জড়ানো ওর কাছে। বাড়িটার দিকে চোখ পড়তেই চোখের কোণে হালকা জল ওর। প্রত্যুষ একবারে নীলাদ্রির সঙ্গে ওর বাড়িতেই যায়। ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর প্রত্যুষ নিজের বাড়ি যায়। এরই মধ্যে বাড়িতে একদিন প্রত্যুষের মা বাবা আসছে। সেদিন প্রত্যুষ আর নীলাদ্রি বাইরে ঘুরতে গেছিল। বাড়ি ফিরে নীলাদ্রি শুনে ওর বাবা মা প্রত্যুষের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছে। এইবার আর কষ্ট হচ্ছে না ওর, বরং
ও খুশি, কিন্তু কোথাও একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি বুঝতে পারছে না। হঠাৎ প্রত্যুষের সঙ্গে ঠিক করলো বাইরে যাবে, কিছু ইম্পর্টেন্ট কথা বলতে। তাই হলো, প্রত্যুষ আর নীলাদ্রি বাইরে গেল। ঘুরতে যাওয়ার নাম করে নীলাদ্রি বলল, একটা কথা বলতে পারি, আজ বলতে পারি কি? খুব একটা বেশি সময় লাগবে না, জাস্ট একটা কথা বলবো, তারপর তুই যা বলবি তাই হবে। প্রত্যুষ বলল, হ্যাঁ বল, কি বলবি, আমি শুনছি, বল, অসুবিধা নেই, তুই বল না। নীলাদ্রি বলল, আমার সম্পর্কে তুই সবটাই জানিস, তোকে আমি সবটাই বলেছি, আকাশদার সম্পর্কেও বলেছি। সবটা জানার পর আমাদের কি এক হওয়া উচিত? প্রত্যুষ বলল, পাগলি, দেখ, জীবন কখনোই একজনের জন্য বসে থাকে না। জীবনটা অনেক বড়, জীবনে অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে। তাই বলে একজনের জন্য নিজের বাকি জীবনটুকু বিলীন করে দিবি, এটা তো হয় না। তাই একটা কথা সবসময় মনে রাখিস, আমি তোর পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো, আর তুই আমাকেই বিয়ে করবি, কারণ আমি তোকে ভালোবাসি, বুঝছিস, বড্ড ভালোবাসি, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুই আমাকেই বিয়ে করবি। বাড়ির লোক রাজি, আমি আশা করি তুইও রাজি। এই কথাটা শোনার পর নীলাদ্রি বলল, আমি তোকে আরেকটা প্রশ্ন করতে পারি? এইবার প্রত্যুষ একটু রাগলো, রেগে উঠে বলল, কি বারবার প্রশ্ন করছিস বলতো, উত্তর দে, আমি তোকে ভালোবাসি বললাম। নীলাদ্রি একটু তাড়াহুড়ো করেই বলল, আমাকে বিয়ে করবি? চারিপাশ থমকে গেল, যেন বসন্তের ফুলগুলো সব প্রত্যুষের মনে ফুটে উঠেছে। কান্নার সুর ধ্বনিত হলো প্রত্যুষের গলায়। বলল, দেরি হয়নি রে, বরং যা হয়েছে খুব ভালো হয়েছে। নীলাদ্রি বলল, কাল বাড়িতে আসিস, বাবা মা আসতে বলছে। এই বলে ওরা যে যার মতো বাড়ি চলে গেল। এরপর তাদের বিয়ে হয়। 7 বছর পর একটা ছোট্ট গলার স্বর, মাম্মাম, আমার টেডিটা কোথায়? হ্যাঁ মা, আসছি। নীলাদ্রি, বুঝলে কিছু? বোঝুনি? আরে দাঁড়াও, আমিই বলছি। নীলাদ্রি একটা অগোছালো, চঞ্চল, খুব আলাদা সেই মেয়েটা আজ একজনের স্ত্রী, একটা মা। হ্যাঁ, খুব সুখে আছে নীলাদ্রি। প্রত্যুষকে দেওয়া কথা রেখেছে, সারা জীবন ভালো রাখার প্রত্যাশাটি পূরণ করেছে। দুজনের আজ একটা ফুটফুটে বাচ্চা সঙ্গেই আছে। খুব ভালোবাসে নীলাদ্রি ওর এই সুখের সংসারটাকে। প্রত্যুষকে আর ওর মেয়ে প্রিয়াংশীকে সবাই খুব ভালো আছে। আমাদের হাতে আমাদের জীবনটা হয়তো থাকে না, কিন্তু জীবনের কিছু সঠিক সিদ্ধান্ত আমাদের হাতেই সৃষ্টিকর্তা দিয়ে দেয়। এবার বিষয়টা এরকম যে আমরা সেই ডিসিশনগুলোকে কিভাবে নিব সেটা আমাদের উপর। আজকের গল্প এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।